সো আজকে পড়ালেখা করব হচ্ছে আমরা সরল দোলকের সময় হারানো বা লাভ করা এই সব জিনিসপত্র নিয়ে। তো এই জিনিসপত্রগুলো একটু খাতায় তুইলা বক্স করে ফেলাবেন। জিনিসপত্রগুলো যতক্ষণ পর্যন্ত হচ্ছে নোট করা থাকবে, এখানে টোটাল 5টা বা 6টা অঙ্ক করব। এই 5টা বা 6টা জিনিসপত্র থেকেই পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে। বোর্ড পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা ইম্পর্টেন্ট একটা টপিক। যতগুলা টপিক আছে এখানে সবগুলা টপিক হচ্ছে একসাথে কভার করে দিব। তো সরল দোলক যখন সময় হারায় বা লাভ করে, গতদিন আমরা পড়ে আসছিলাম যে সরল দোলক আসলে কিসের কিসের কারণে সময় হারায় বা লাভ করে। কয়টা জিনিসের উপর ডিপেন্ড করতো? দুইটা জিনিসের উপর। একটা ছিল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, আরেকটা কি ছিল? কার্যকর অভিকর্ষ স্তর। তো এই সিনারিওতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে একটা সরল দোলক আছে, সেটারে আমরা হয় এইচ উচ্চতায় নিয়ে যাব অথবা ডি গভীরতায় নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে কতটুকু সময় হারাবে বা লাভ করবে। তো বইয়ের মধ্যে দেখবেন যে এই প্রবলেমগুলা নর্মালি হচ্ছে অনেক বড় করে ঐকিক নিয়মে করে বা হচ্ছে অন্যান্য নিয়মে করে। তো আমরা ঐকিক নিয়মেও করব না, অন্য কোনো নিয়মেও করব না। আমরা যেই কাজটা করব, এই একটা সূত্র একটু শিখা ফেলাবো। এই সূত্রটা কোত্থেকে আসছে সেটাও আসলে ডিরাইভ করে দেখানো পসিবল, বাট ডেরিভেশনের দিকে আমরা যাব না। আমরা জাস্ট সূত্রটা একটু দেখা রাখবো। সূত্রটা একটু তুলে ফেলান। সূত্রটা হচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই টি ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি প্লাস মাইনাস এক্স। ঠিক আছে, কোনটা কখন ইউজ করব, কেন ইউজ হবে সবগুলা বলে দিতেছি। জাস্ট সূত্রটা আগে একটু লেখেন। এন্ড বোর্ড পরীক্ষার জন্য এই সূত্র অ্যাপ্লিকেবল, অ্যাডমিশন পরীক্ষার জন্য এই সূত্র অ্যাপ্লিকেবল। যেই জায়গায় আসুক না কেন এই জিনিস দিয়ে কাজ চালায় ফেলাইতে পারবেন। সো পরিচয় কোনটার কি? পরিচয় হচ্ছে এই যে ক্যাপিটাল টি প্রাইম আছে, টি প্রাইম, টি প্রাইম, এটার পরিচয় আমরা কি বলতাম? এটার পরিচয় বলতাম হচ্ছে অসুস্থ অবস্থায় পর্যায়কাল। মানে একটা সরল দোলক যখন নর্মাল অবস্থায় আছে সেইটার পর্যায়কালকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি হচ্ছে সুস্থ অবস্থার পর্যায়কাল, মানে নর্মাল অবস্থার পর্যায়কাল। সুস্থ অবস্থায় পর্যায়কাল, এটা হচ্ছে ক্যাপিটাল টি। এন্ড টি প্রাইম কোনটা? টি প্রাইম হচ্ছে অসুস্থ অবস্থার পর্যায়কাল। অসুস্থ অবস্থায় পর্যায়কাল। স্মল টি, স্মল টি কি ছিল? স্মল টি ছিল হচ্ছে কতক্ষণে সময় হারায় বা লাভ করে। স্মল টি এটা হচ্ছে কতক্ষণে সময় হারায় বা লাভ করে। আর স্মল এক্স এটা হচ্ছে কতক্ষণ সময় হারায় বা লাভ করে। কতক্ষণ সময় হারায় বা লাভ করে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের যে 4টা ভ্যারিয়েবল আছে, এই 4টা ভ্যারিয়েবলের পরিচয়। ঠিক আছে, পরিচয়গুলো একটু সুন্দর মতো মাথায় রাখবেন যে কোনটা দিয়ে আসলে কি প্রকাশ করতেছে। এই জিনিসপত্রগুলো আইডেন্টিফাই করেই বা এই জিনিসপত্রগুলো মার্ক করেই আমরা অঙ্কগুলা করে ফেলাবো। বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আপনারা প্যাচের মধ্যে পড়েন, উদাহরণের মধ্যে যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলা করতে যায় আসলে ম্যাক্সিমাম টাইম এই ঝামেলার মধ্যে পড়া লাগে। তো ওই ঝামেলাগুলো আমরা এড়াইতে পারবো যদি জাস্ট এই একটা জিনিস মাথার মধ্যে রাখি। ঠিক আছে, জাস্ট এই একটা জিনিস মাথার মধ্যে রাখলেই হবে। আর একটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে যে সময় লাভ করলে, যদি প্রশ্নের মধ্যে বলে সময় লাভ করে বা দ্রুত চলে, সময় লাভ করে বা দ্রুত চলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিহ্ন বসাবো হচ্ছে পজিটিভ। আর যদি বলে যে সময় হারায়, যদি বলা থাকে যে সময় হারায়, তাহলে সেই ক্ষেত্রে চিহ্ন বসাবো হচ্ছে নেগেটিভ। সময় লাভ করে এই কথা বললে চিহ্ন বসাবো হচ্ছে পজিটিভ। যদি বলে যে সময় হারায় বা ধীরে চলতেছে, তাইলে সেই ক্ষেত্রে চিহ্ন বসাবো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা। তো এইটুকু জিনিস নিয়ে আসলে কারো কোনো প্রবলেম থাকার কথা না, বা এইটুকু জিনিস নিয়ে আসলে কোনো আপত্তি থাকার কথা না। এইটুকু জিনিসপত্র যদি ক্লিয়ার থাকে, তাহলে আসেন এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা বুয়েট পরীক্ষায় 2007-08 সালে আসছিল। বিভিন্ন টাইমে এইটা ছাড়াও আরো অন্যান্য অনেক জায়গায় আসছে। সো প্রশ্নটা একটু খাতা কলমে তুলে ফেলান। কি বলছে? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি পেলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে। ঠিক আছে, প্রশ্নটা আগে একটু তোলেন, আমরা একটু সময় দিতেছি প্রশ্নটা তোলার জন্য। সো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি পেলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি পেলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে। ঠিক আছে, তো আমরা সবসময় প্রথমে প্রশ্নটা একটু পড়বো। প্রশ্নটা পড়ার পরে প্রশ্নের মধ্যে কি কি ডেটা দেওয়া আছে আমার কাছে, এই ডেটাগুলো সবসময় আগে বক্স করে নিব। ঠিক আছে, যেই ডেটাগুলো দেওয়া থাকবে এই ডেটাগুলো সবসময় আগে একটু বক্স করে নিব। আচ্ছা, তাহলে আসেন আমরা হচ্ছে জিনিসপত্রগুলো একটু সাইডে লিখে আসি। যেহেতু সেকেন্ড দোলকের কথা বলছে, তাহলে সেকেন্ড দোলক হইলে এটা সুস্থ অবস্থার পর্যায়কাল ডেফিনেটলি 2 সেকেন্ড হওয়া উচিত। যেহেতু এটা একটা সেকেন্ড দোলক, তাহলে নর্মাল অবস্থায় যখন এটা আছে, এটার পর্যায়কাল অবশ্যই কত হওয়া উচিত ছিল? 2 সেকেন্ড হওয়া উচিত ছিল। আচ্ছা,
দৈর্ঘ্য 1% বৃদ্ধি পাইছে। আচ্ছা, তাইলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে? এই যে দেখেন এইখানে যে জিনিসপত্র দেওয়া আছে, আমরা গত স্লাইডে এই কথাটা বলে আসছি যে কতক্ষণে সময় হারায়। কতক্ষণে সময় হারায় সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ছোট হাতের টি দিয়ে। তার মানে ছোট হাতের টি এর মান আমার কাছে বলে দেওয়া আছে হচ্ছে একদিন। একদিন মানে কত ব্রো? একদিন মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, যেহেতু আমরা সেকেন্ডে হিসাব করতেছি। একদিন মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। কত সময় হারাবে মানে কতক্ষণ সময় সে স্লো চলবে বা ফাস্ট চলবে, এক্স এর মানটা আমার কাছে জানতে চাইতেছে। আমার কাছে জানতে চাইতেছে হচ্ছে এক্স এর মানটা। এন্ড প্রশ্নের মধ্যে যেহেতু বলছে যে সময় হারাবে, তার মানে ওই যে সূত্রটা শিখে আসছিলাম সেই সূত্রের মধ্যে ডেফিনেটলি কি বসাইতে হবে? মাইনাস বসাইতে হবে। যেহেতু প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে সময় হারাবে, তার মানে অবশ্যই ওইখানে সূত্রের মধ্যে প্লাস মাইনাস দুইটা চিহ্ন দেওয়া ছিল। আমরা শুধুমাত্র সূত্রটা বসানোর সময় কি চিহ্ন দিয়ে ইউজ করব? মাইনাস চিহ্ন দিয়ে ইউজ করব। তাহলে আসেন মানগুলো একটু বসানোর ট্রাই করি। দেখেন ফর্মুলা কি শিখে আসছিলাম? ফর্মুলা শিখে আসছিলাম হচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই টি, এটা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি প্লাস মাইনাস এক্স। বাট এখানে কি আর আমরা প্লাস মাইনাস বসাবো? এখানে তো আর প্লাস মাইনাস বসাবো না, এখানে শুধুমাত্র মাইনাস বসাবো, কারণ প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে সময় হারাইছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন ক্যাপিটাল টি এর মান আমার কাছে জানা থাকলেও টি প্রাইমের মান কিন্তু আমি জানি না। সো যেহেতু টি প্রাইমের মান জানি না, সামহাও টি প্রাইমের মান আমি বের করে নিতে পারি, এটা একটা প্রসেস হইতে পারে। আরেকটা প্রসেস হইতে পারে ভাইয়া যে টি এর সাথে এল এর সম্পর্ক তো আমি জানি, তাই না? টি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে টি প্রাইম বাই টি এর পরিবর্তে আমি তো সুন্দর মতো রুট ওভার এল প্রাইম ডিভাইডেড বাই এল ও লেখা ফেলাইতে পারি, তাই না? টি প্রাইম বাই টি এর পরিবর্তে সুন্দর মতো রুট ওভার এল প্রাইম ডিভাইডেড বাই এল ও লেখা যায়। কেন? কারণ টি এর সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, তো এইটুকু যদি বসাই দিই, দেখেন তো এল প্রাইমের পরিবর্তে আমি সুন্দর মতো বসাইতে পারি কিনা এল প্লাস এল এর 1%। এল প্রাইমের জায়গায় বসাই দেওয়া যায় এল প্লাস এল এর 1%, আর নিচে তো ক্যাপিটাল এল আছেই। এই সাইডে আমার কাছে থাকলো হচ্ছে টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স। এই সাইডে থাকলো হচ্ছে টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স। তাইলে এবার একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি মানগুলা বসাই, মানগুলা বসাইলে জিনিসপত্র কি হইতেছে। উপর থেকে যদি এল কমন নিয়ে কাটাকাটি করি, উপর থেকে এল কমন নিয়ে যদি আমি কাটাকাটি করি, তাহলে 1+1%, 1+1%। সো এটা আমার কাছে থাকতেছে হচ্ছে রুট ওভার 101 ডিভাইডেড বাই 100, রুট ওভার 101 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে টি। টি মানে কত বলে দেওয়া আছে? টি মানে বলে দেওয়া আছে হচ্ছে একদিন, মানে ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। তো এখন আপনি এইখান থেকে দুইটা প্রসেসে অঙ্ক আগাইতে পারেন যে ভাই অঙ্কের মধ্যে রুট ওভার আছে, আমার এক্স এর মান লাগবে, তো আমি অঙ্কের স্কোয়ার করে এক্স এর মান বাইর করতে পারি। আরেকটা প্রসেস হইতে পারে ভাই ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দেওয়া। সো আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিতেছি রুট ওভার 101 ডিভাইডেড বাই 100, এটা ইকুয়াল টু হচ্ছে ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। ঠিক আছে, তো এইটা যদি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান আসতেছে হচ্ছে 428.787। এক্স এর মান আসতেছে হচ্ছে 428.787। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিতেছি। 787 সেকেন্ড। দেখেন আমার কাছে কিন্তু এই জিনিসটাই জানতে চাইছিল যে সরল দোলকটা একদিনে কতক্ষণ সময় হারাবে। সরল দোলকটা একদিনে 428.787 সেকেন্ড সময় হারাবে। সো আপনারা যারা যারা বইয়ের সিস্টেমে অঙ্কগুলা করতে মানে করে আসতেছিলেন এতদিন পর্যন্ত, এটা একটা প্রবলেম হইতে পারে যে বইয়ের মধ্যে কিন্তু আসলে যেইভাবে ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কগুলা করে ওই ঐকিক নিয়মটা ধরতে পারাটা একটু টাফ হয়। তো এইটার চেয়ে ইজি প্রসেস হচ্ছে আমার কাছে এটা মনে হয়, যা সূত্রটুকু যাই না, সূত্রের মধ্যে মান বসাই দিলে যে জিনিসটা বের করতে বলছে ওটা অটোমেটিক্যালি বের হয়ে চলে আসে। ঠিক আছে, ওকে। তাহলে এইটাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা বুয়েট পরীক্ষা আসছিল 2007-08 সালে, এন্ড নর্মালি যে ট্রেন্ড চলতেছে যে বিগত বছরের প্রশ্ন আসলে পরবর্তীতে বোর্ড পরীক্ষায় চলে আসে। সো এই টাইপের প্রশ্নগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরেরটা এইটা ভাই বোর্ড পরীক্ষারই প্রশ্ন। এটা বেসিক্যালি বহুত দিন আগে যখন ব্রিটিশরা শাসন করতো তখন হচ্ছে এই প্রশ্ন কুয়েটে আসছিল, বাট এর পরে পরবর্তীতে আসলে এই প্রশ্ন বোর্ড পরীক্ষায় রেগুলার আসে। তো প্রশ্নটা তুলে ফেলাম। একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়। এটিকে সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ বলে দেওয়া আছে, পাহাড়ের উচ্চতা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একেবারে 5 স্টার দিয়ে তুলে রাখতে পারেন, 5 স্টার দিয়ে তুলে রাখতে পারেন। এই প্রশ্ন পরীক্ষায় আইসা বইসা আছে, ঠিক আছে। এটা যদি নাও আসে তাহলে সুন্দর মতো কোশ্চেনটা তুলে লেখা দিয়ে আসবেন যে এটা দেওয়ার কথা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে এরকম একটা প্রশ্ন।
সৃজনশীলের জন্য 4 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, একেবারে লাস্টে 4 মার্কের জন্য এই প্রশ্ন পরীক্ষায় আসবে। তো বলতেছে একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়, সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ বলে দেওয়া আছে, পাহাড়ের উচ্চতা বের করতে বলছে। আমার যতটুকু মনে পড়ে, আমি যখন বোর্ড পরীক্ষা দিই 2019 সালে, ঢাকা বোর্ডেও এই টাইপেরই একটা প্রশ্ন আসছিল। ঢাকা বোর্ডের 2019-এর প্রশ্নটা একটু খুলে দেখেন, এই টাইপেরই সিমিলার টাইপেরই একটা প্রশ্ন আসছিল, যদিও প্রশ্নটার মধ্যে একটু ভুল ছিল, বাট তারপরেও টাইপটা সেম ছিল আমার যতটুকু মনে পড়ে আর কি। সো টেস্ট পেপারটা একটু খুলে দেখলেই হবে, টেস্ট পেপার খুললেই আপনি হচ্ছে কোশ্চেনটা পাওয়া যাবেন। ঠিক আছে, আচ্ছা তো আসেন আমরা এটা একটু সলভ করা শুরু করি। পাহাড়ের পাদদেশে মানে হচ্ছে ভূপৃষ্ঠে একটা সেকেন্ড দোলক আছে। তো সেই সেকেন্ড দোলকটা পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, মানে পাহাড়ের পাদদেশে মানে সুস্থ অবস্থায় এটার পর্যায়কাল কত হওয়ার কথা, সুস্থ অবস্থার পর্যায়কাল হওয়ার কথা হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। প্রশ্নটা একটু ভালো মতো পড়লেন, কতক্ষণে ধীরে চলে? একদিনে ধীরে চলে। তার মানে প্রতিদিন বলতে আসলে ছোট হাতের টি এর কথা বুঝাইছে। ছোট টি এর মান কত? ছোট টি এর মান হচ্ছে একদিন। একদিন মানে কত সেকেন্ড ভাইয়া? একদিন মানে হচ্ছে 86,400 সেকেন্ড। ঠিক আছে, কতক্ষণ ধীরে চলে এটাও বলে দেওয়া আছে। কতক্ষণ ধীরে চলে সেটার আমরা কি দিয়া প্রকাশ করি? এক্স দিয়া। তাহলে এক্স এর মান বলে দেওয়া আছে হচ্ছে আমার কাছে এবার 2 মিনিট। 2 মিনিট মানে কয় সেকেন্ড জানো? 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। ঠিক আছে, এন্ড প্রশ্নের মধ্যে এইটাও বলছে যে ধীরে চলে নাকি দ্রুত চলে। যেহেতু বলছে ধীরে চলে, তাহলে আমরা চিহ্ন কোনটা বসাবো? মাইনাস। যেহেতু বলছে ধীরে চলে, তাহলে চিহ্ন বসাবো হচ্ছে মাইনাস। তাহলে আসেন আমাদের যেই চিরপরিচিত ফর্মুলা আছে, আমরা ফর্মুলা বসাই দিই। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই টি, টি প্রাইম ডিভাইডেড বাই টি ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি প্লাস মাইনাস এক্স। সো প্লাস মাইনাসের জায়গায় এবার শুধুমাত্র মাইনাস বসাবো। কেন? কারণ প্রশ্নের মধ্যে বলছে ধীরে চলে। ঠিক আছে, বাইর করতে বলছে হচ্ছে ভাইয়া পাহাড়ের উচ্চতা, তাই না? বাইর করতে বলছে হচ্ছে পাহাড়ের উচ্চতা। পাহাড়ের উচ্চতার সাথে কার সম্পর্ক? অভিকর্ষ ত্বরণের সম্পর্ক। অভিকর্ষ ত্বরণের সাথে আবার পর্যায়কালের সম্পর্ক কিরকম? বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এই যে রুট ওভার কি বলে টি প্রাইম বাই টি আছে, এইটার পরিবর্তে আমি সুন্দর মতো বসাই দিতে পারি রুট ওভার জি প্রাইম বাই জি, সরি জি বাই জি প্রাইম, জি ডিভাইডেড বাই জি প্রাইম। কারণ সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? পর্যায়কালের সাথে এই অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কিরকম? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা ইকুয়াল টু হচ্ছে টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স। দেখেন এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এই জিনিসপত্রগুলো আমরা সিকোয়েন্সিয়ালি আগাইতেছি। এখন দেখেন মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমরা এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ এটার একটা ফর্মুলা পড়ে আসছিলাম, মনে আছে? জি প্রাইম এটা ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার ইন্টু জি। যেহেতু আমি উচ্চতায় নিয়ে গেছি তার জন্য আমি এই ফর্মুলা বসাবো। যেহেতু আমি উচ্চতায় নিয়ে গেছি তার জন্য আমি এই ফর্মুলা বসাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন তো সুন্দর মতো এইটারে যদি আমি একটু সাইড চেঞ্জ করি, এটারে যদি আমি একটু সাইড চেঞ্জ করি, তাহলে আমি এই কথা লিখতে পারি কিনা যে জি ডিভাইডেড বাই জি প্রাইম, জি ডিভাইডেড বাই জি প্রাইম এটা ইকুয়াল টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এই পুরাটার স্কয়ার। জি ডিভাইডেড বাই জি প্রাইম এটা ইকুয়াল টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এর হোল স্কয়ার। জাস্ট এইখান থেকে সাইড চেঞ্জ করছি, এই যে জি প্রাইমটারে ওই পাশে পাঠাই দিছি আর এই টার্মটুকুকে ওই পাশে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখেন জি বাই জি প্রাইমের পরিবর্তে আমি যদি মান বসাই দিই, জি বাই জি প্রাইমের পরিবর্তে যদি মান বসাই দিই, মান বসাই দিলে এখানে স্কয়ার আছে আর এখানে রুট আছে, তাহলে স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে। আমার কাছে থাকবে হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এটা ইকুয়াল টু হচ্ছে টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স। ঠিক আছে, তো এখন সুন্দর মতো নিচের আর দিয়া উপরের দুইটা টার্ম ভাগ করে দেন। নিচের আর দিয়া উপরের দুইটা টার্ম ভাগ করে দিলে 1 প্লাস এইচ বাই আর এটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স। 1 প্লাস এইচ বাই আর, এই যে নিচের আর দিয়া যদি উপরের টার্ম ভাগ করি তাহলে একটা 1 থাকবে, একটা এইচ বাই আর থাকবে, আর ওই পাশে টি মাইনাস এক্স আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন তো ঘটনা কি ঘটতেছে। এইচ বাই আর ইকুয়াল টু কত লেখা যাবে? এইচ বাই আর, এইচ বাই আর এটা ইকুয়াল টু লেখা যাইতেছে হচ্ছে টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স, সাথে থাকবে হচ্ছে একটা মাইনাস 1। তাহলে এইচ ইকুয়াল টু আসতেছে হচ্ছে টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু আর। হ্যাঁ, সো আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু বক্স করে মনে রাখতে পারেন, কারণ এই প্রশ্নটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা সরল দোলক এই উচ্চতায় নিয়ে গেলে কতক্ষণ ধীরে চলে বা কতক্ষণ ফাস্ট চলে, এটা যেহেতু প্রশ্নের মধ্যে বেশ অনেকবার আসছে বা প্রশ্নের মধ্যে মোটামুটি রেগুলারই আসে, সো এই জিনিসটা একটু জায়গা মতো বক্স করে মনে রাখতে পারেন। সো এই জায়গায় মান বসাই দিলেই কিন্তু আমার এখন অ্যান্সারটা বাইরে হয়ে চলে আসতেছে। মানগুলো একটু বসাই দেন, মানগুলো বসাই দিলে কত আসে? ছোট হাতের টি এর মান হচ্ছে 86,400, 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এক্স মানে হচ্ছে 120,
এক্স মানে হচ্ছে 120 মাইনাস 1, ঠিক আছে। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। সো পৃথিবীর ব্যাসার্ধটা যেহেতু কিলোমিটার ইউনিটে বসাইছি, অ্যান্সারটাও কিসে আসবে? কিলোমিটার ইউনিটেই আসবে। তাহলে আসেন দেখি অ্যান্সার কত কত আসে। 86400 ডিভাইডেড বাই 86400 মাইনাস 120 মাইনাস 1 ইন্টু 6400। অ্যান্সারটা আসতেছে হচ্ছে 8.9 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 8.9 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 8.9 কিলোমিটার। ঠিক আছে, খুবই সহজ একটা প্রশ্ন, বাট খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তো আশা করি এটাও সবাই পারবো। পরেরটাতে চলে আসেন তাহলে। পরেরটা, আচ্ছা, এইটা রুয়েটে আসছিল 4-5 সাল। তাপের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এমন ভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে এত সেকেন্ড হলো। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কতটুকু ধীরে চলবে বা ঘন্টায় কতক্ষণ ধীরে চলবে। ঠিক আছে, তো প্রশ্ন তুলে ফেলান। তাপের ফলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এমন ভাবে পরিবর্তিত হলো যে বা এমন ভাবে বৃদ্ধি পেল যে, স্বাভাবিক আপনারা হচ্ছে ওই যে ক্লাস 9-10-এ থাকতে মনে হয় তাপ চ্যাপ্টার পড়ার সময় এরকম বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন পড়ে আসছিলেন যে তাপ দিলে কোনো একটা কিছুর দৈর্ঘ্য বাড়ে। সো দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বাড়লে তো দোলনকালও বাড়বে। দেখেন ওই ঘটনাই কিন্তু ঘটছে। ঠিক আছে, দৈর্ঘ্য বাইরে দোলনকাল চেঞ্জ হয়ে গেছে। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কতক্ষণ ধীরে চলবে এটা আমার কাছে জানতে চাইছে। ওকে, তো প্রশ্ন পাওয়ার সাথে সাথেই আমরা বলছিলাম যে প্রশ্নের ডেটাগুলো সাথে সাথে একটু মার্ক করে ফেলাইতে। প্রশ্নের ডেটাগুলো যদি মার্ক করে ফেলাই তাহলে একটা সেকেন্ড দোলকের কথা বলছে, সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলকের কথা বললে সুস্থ অবস্থায় এটার দোলনকাল হওয়া উচিত 2 সেকেন্ড। পরিবর্তিত অবস্থার দোলনকাল আমার কাছে বলে দেওয়া আছে, তাহলে পরিবর্তিত অবস্থার দোলনকাল বা অসুস্থ অবস্থার দোলনকাল সেটা বলা আছে 2.041 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায়, ঘন্টার কথা বলছে, তার মানে কতক্ষণের কথা বলছে, কতক্ষণ সেটাকে আমরা প্রকাশ করি কি দিয়া, কতক্ষণে এটাকে প্রকাশ করি হচ্ছে ছোট হাতের টি দিয়ে। তার মানে ছোট হাতের টি এর মান হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড ভাইয়া? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাই তো? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আর কতক্ষণ ধীরে চলবে, মানে কতক্ষণ ধীরে চলবে এক্স এর মানটা আবারে বের করতে বলছে। যেহেতু ধীরে চলার কথা বলছে তার মানে ডেফিনেটলি সূত্রের মধ্যে কি বসাবো? মাইনাস। যেহেতু ধীরে চলার কথা বলছে ডেফিনেটলি সূত্রের মধ্যে কি বসাবো? মাইনাস বসাবো। তাহলে আসেন মানগুলা একটু বসাই দিই, মানে মানগুলা বসাই দিই বলতে অঙ্কটা একটু করে ফেলাই। সূত্র কি শিখছিলাম? টি প্রাইম ডিভাইডেড বাই টি, এটা ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি প্লাস মাইনাস এক্স। আমরা বসাবো শুধুমাত্র মাইনাস এক্স, বসাবো শুধুমাত্র মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন শুধুমাত্র এক্স এর মান বাদ দিয়া বাকি সবকিছুই কিন্তু আমার কাছে দেওয়া আছে। শুধুমাত্র এক্স এর মান বাদ দিয়া বাকি সবকিছুই আমার কাছে দেওয়া আছে। তাহলে আসেন মানগুলা বসায় ফেলাই। টি প্রাইমের ভ্যালু কত বলছে? টি প্রাইমের ভ্যালু বলছে হচ্ছে 2.014, সরি 041, 2.041। টি এর মান বলছে হচ্ছে 2 ইকুয়াল টু ছোট হাতের টি এর মান কত বলছে? ছোট হাতের টি এর মান বলছে হচ্ছে 3600 ডিভাইডেড বাই ছোট হাতের টি এর মান হচ্ছে 3600 মাইনাস এক্স। সো এখান থেকে ম্যানুয়ালিও আপনি এক্স এর মান বাইর করতে পারেন অথবা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়েও এক্স এর মান বাইর করতে পারেন। সো এক্স এর মান কত আসতেছে? 72.317, 72.317 বা 72.32, যেটা বসান সমস্যা নেই, এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখেন এইরকম একটা প্রশ্ন যদি 10 মার্কের জন্য ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসে, যদিও অনেকদিন আগে আসছে, তো এটা তখন হয়তো ইঞ্জিনিয়ারিং এর জন্য আসছে, এখন হয়তো বোর্ড পরীক্ষার জন্য আসবে, পার্থক্য হচ্ছে এতটুকু। বাট কপাল ভালো থাকলে আসলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এই টাইপের প্রশ্ন রিপিট করতে পারে। ঠিক আছে, কপাল ভালো থাকার উপরে এটা ডিপেন্ড করে। সো ওইটা আসলে ছাইড়া দেওয়া লাগবে, ওটা নিয়ে আসলে টেনশন করে লাভ নেই। পরেরটা, মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত হবে? ভাই এই প্রশ্ন বুয়েট 11-12 সালে আসছে। মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত হবে? তো প্রশ্ন তুলে ফেলান। মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত হবে? আচ্ছা, এই প্রশ্নটার কিছু ভ্যারিয়েশন আছে। আগে এই প্রশ্নটা একটু করাই দেই, এই প্রশ্নটা করাই দেওয়ার পরে এই প্রশ্নটার ভ্যারিয়েশন গুলো একটু আমি বলে দিতেছি। কারণ অনেক সময় আপনারা প্রশ্ন একটা সলভ করে, আপনাদের বারবার বলা হয় টেস্ট পেপার সলভ করার জন্য, আপনারা টেস্ট পেপারের কোশ্চেন গুলো মুখস্থ করেন। সো এই কাজটার থেকে একটু বাইরে আসতে হবে। একটু ভ্যারিয়েশন কি কি হইতে পারে, মডিফিকেশন কি কি হইতে পারে, এই মডিফিকেশন গুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মডিফিকেশন গুলো একটু খেয়াল রাখতে হবে। তো খেয়াল করে দেখেন, মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সরল দোলকের দোলনকাল, সরল দোলকের কথা বলছে। তো সরল দোলকের পর্যায়কাল বাইর করার ফর্মুলা কি শিখছিলাম ভাইয়া? সরল দোলকের পর্যায়কাল বা দোলনকাল বাইর করার ফর্মুলা শিখছিলাম টি ইকুয়াল টু 2π√L/g। ঠিক আছে, তো এই জিনিস তো আন্ডা বাচ্চা সবাই জানে যে মহাকাশে বা পৃথিবীর বাইরে
জি এর মান কত, অভিকর্ষ ত্বরণ কত, অসীমে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 0। তাহলে এইবার একটু চিন্তা করে দেখেন তো, আমি যদি জি এর মান 0 বসাই, জি এর মান যদি 0 বসাই, তাহলে টি এর মান আসবে হচ্ছে অসংজ্ঞায়িত। যদি জি এর মান 0 বসাই, কারণ ভগ্নাংশের নিচে 0 হইলে, ভগ্নাংশের নিচে 0 হইলে সেটা আমরা কি বলি, অসংজ্ঞায়িত। লিমিট পড়ানোর সময় এই অসংজ্ঞায়িত নিয়েই আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি। সো যদি ভগ্নাংশের নিচে 0 আসে, তাহলে সেটা আমরা বলি হচ্ছে অসংজ্ঞায়িত। 1/0 বা ইনফিনিটিও বলেন অনেকে। সো যেটাই বলেন না কেন, আলটিমেটলি অপশনে দুইটা থাকতে পারে, হয় অসংজ্ঞায়িত থাকতে পারে অথবা কি বলে এটারে, অসংজ্ঞায়িত থাকতে পারে অথবা ইনফিনিটি থাকতে পারে, মানে অসীম থাকতে পারে, দুইটার যে কোনো একটা। ঠিক আছে, হয় অসংজ্ঞায়িত লিখবেন অথবা অসীম লিখবেন, মানে অপশনের মধ্যে এই দুইটার যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, অপশনের মধ্যে এই দুইটার যে কোনো একটা থাকতে পারে। এখন এই প্রশ্নটা আরেকটু মডিফাই হয়ে, এই প্রশ্নটা একটু চেঞ্জ হয়ে আপনার কাছে এরকম আসতে পারে যে মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের কম্পাঙ্ক কত হবে। মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের কম্পাঙ্ক, দোলনকাল জানতে না চায়া জিজ্ঞেস করতে পারে যে কম্পাঙ্ক কত। দোলনকাল জানতে না চায় জিজ্ঞেস করতে পারে এইটাও, যে কম্পাঙ্ক কত হবে। তো যদি জিজ্ঞেস করে যে কম্পাঙ্ক কত হবে, তাহলে তখন অ্যান্সারটা কি লিখবো? দেখেন অলরেডি আমার কাছে কিন্তু পর্যায়কাল জানা আছে। পর্যায়কাল হচ্ছে অসংজ্ঞায়িত বা পর্যায়কাল হচ্ছে অসীম। ঠিক আছে, পর্যায়কাল হচ্ছে অসংজ্ঞায়িত বা পর্যায়কাল হচ্ছে অসীম। জানতে চাইছে এবার কম্পাঙ্ক। সো কম্পাঙ্ক বের করার ফর্মুলা কি? কম্পাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে f = 1/t। তাই তো? তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে 1/0। টি এর মান হচ্ছে 1/0। সো 1/1/0 আলটিমেটলি সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে পর্যায়কাল যদি জানতে চাই, তাহলে পর্যায়কাল হবে হচ্ছে অসংজ্ঞায়িত বা অসীম। যদি জানতে চাই যে কম্পাঙ্ক কত, তাহলে কম্পাঙ্ক হবে হচ্ছে 0 হার্টজ। যদি জানতে চাই যে কম্পাঙ্ক কত, তাহলে কম্পাঙ্ক হবে 0 হার্টজ। পর্যায়কাল কত? পর্যায়কাল হবে হচ্ছে অসীম। আপনারা এই জায়গাটার মধ্যে প্যাচ লাগান। আপনাদের হয়তো জানতে চাইছে কম্পাঙ্ক, আপনি দিয়ে আসছেন হচ্ছে অসীম। ঠিক আছে, জানতে চাইছে দোলনকাল, আপনি দিয়ে আসছেন হচ্ছে 0। তো এই কাজগুলোর থেকে একটু সাবধান হইতে হবে, যে মডিফাই করে যদি প্রশ্ন আসে বা প্রশ্ন যদি একটু চেঞ্জ করে আসে, তাহলে ওই চেঞ্জ গুলো যেন একটু ধরতে পারি। ঠিক আছে, ওকে। সো আমাদের লাস্ট প্রবলেম, যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত নির্ণয় করো। পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান। তো এই প্রশ্নটা আসলে পর্যায়বৃত্ত গতির প্রশ্নও না, সরল দোলকের প্রশ্নও না। এই প্রশ্নটা বেসিক্যালি মহাকর্ষ অভিকর্ষের প্রশ্ন। বেসিক্যালি এটা মহাকর্ষ অভিকর্ষের প্রশ্ন, বাট তারপরেও আমরা হচ্ছে এইটারে এই জায়গার মধ্যে আইনেই ঢুকাইছি, যেহেতু আমরা সরল দোলক পড়তেছিলাম, এর জন্য এটার আইনে এই জায়গায় দিছি আর কি। ঠিক আছে, তো যাই হোক, প্রশ্নটা তুলে ফেলাম। যদি কোনো পাহাড়ের শীর্ষে, যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত, পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত কত, এইটা আমাদের কাছে জানতে চাইছে। পাহাড়ের উচ্চতা আর খনির গভীরতার অনুপাত কত, এইটা আমাদের কাছে জানতে চাইছে। ওকে, তো দেখেন, পাহাড়ের শীর্ষে, পাহাড়ের শীর্ষে পর্যায়কাল মানে এইচ উচ্চতার পর্যায়কাল, আর খনির গভীরে মানে ডি গভীরতার পর্যায়কাল, এই দুইটা পর্যায়কাল সমান। ঠিক আছে, পাহাড়ের উচ্চতায় আর ডি গভীরতার পর্যায়কালটা সমান। পর্যায়কাল কত এটা আমার নেসেসারি না, পর্যায়কাল 2 সেকেন্ড হইতে পারে, 3 সেকেন্ড হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বাট পর্যায়কাল সমান এটা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, ভালো কথা। তো এখন পর্যায়কাল যদি সমান হয়, এখানে কি কোনো জায়গায় আমাকে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য নিয়ে কোনো কথাবার্তা বলছে যে পাহাড়ের চূড়ায় কার্যকর দৈর্ঘ্য এত, খনির গভীরে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য এত, এরকম কোনো কথাবার্তা তো বলে না। তো আমরা ধরে নিতেছি যে দুই জায়গায় কার্যকর দৈর্ঘ্য সমান আছে, কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ধ্রুবক। তো কার্যকর দৈর্ঘ্য যদি ধ্রুবক থাকে, তাহলে সেই ক্ষেত্রে পর্যায়কালের সাথে আমার অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কিরকম ছিল? বর্গমূলের ব্যস্তানুপাতিক। পর্যায়কালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি ছিল? বর্গমূলের ব্যস্তানুপাতিক। পর্যায়কালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক ছিল হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে টি এইচ এর জায়গায় আমি সুন্দর মতো বসাই দিতে পারি √1/gh, টি ডি এর জায়গায় বসাই দিতে পারি √1/gd। ঠিক আছে, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দেন। বোথ সাইড স্কোয়ার করে দিলে, আপনাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমি সেম একটা অঙ্ক করাইছিলাম, ওটা একটু পরে আসতেছি। বোথ সাইডে স্কোয়ার করে যদি আমি উল্টাই দেই, তাহলে GH = GD। এই লাইনটা দেখে আপনাদের মহাকর্ষ অভিকর্ষের অঙ্কটার কথা মনে পড়ার কথা। অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল হচ্ছে যে যদি H উচ্চতায় ও D গভীরতায় অভিকর্ষ ত্বরণ সমান হয়, তবে H ও D এর মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, ওই যে H > D, H <D, H = D, এরকম একটা এমসিকিউ করানো হয়েছিল। সো আলটিমেটলি এই প্রশ্নটা আর ওই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন। ঠিক আছে, এরকম কিছু একটু মেকআপ করা থাকে, এর জন্য দেখে একটু ধরতে সমস্যা হয়, বাট আলটিমেটলি একটু আগাইলে, মেকআপ উঠায় ফেলাইলে সবকিছু সেম। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন যে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ বাইর করার আমাদের ফর্মুলা ছিল দুইটা। একটা ছিল আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি, বাট আমরা ওই ফর্মুলা বসাবো না, আমরা বসাইতাম হচ্ছে এইটা 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। আর ডি গভীরতার অভিকর্ষ ত্বরণ বাইর করার ফর্মুলা কি ছিল? 1 বাই ডি বাই আর ইন্টু জি। ঠিক আছে, এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ বাইর করার ফর্মুলা ছিল হচ্ছে 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, আর ডি গভীরতার অভিকর্ষ ত্বরণ বাইর করার ফর্মুলা ছিল হচ্ছে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। ঠিক আছে, তাহলে এখন দেখেন বোথ সাইড থেকে অনেক কিছু কাটা চলে যায়, তাহলে যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও, জি জি ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, আর আর ক্যান্সেল। তো আমার কাছে যে জিনিসপত্র থাকতেছে আলটিমেটলি সেটা হচ্ছে দেখতে এইরকম। কি কি জিনিসপত্র থাকতেছে আমার কাছে? আমার কাছে থাকতেছে হচ্ছে 2h, এটা ইকুয়াল টু হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে পাহাড়ের উচ্চতা আর খনির গভীরতার অনুপাত, তার মানে এইচ ডিভাইডেড বাই ডি, এটা ইকুয়াল টু লেখা যাবে 1/2, তার মানে এইচ ইস টু ডি এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 1:2। এইচ ইস টু ডি এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 1:2। দেখেন এই জিনিসটাই আপনার কাছে ফাইনালি জানতে চাইছিল, যে পাহাড়ের উচ্চতা আর খনির গভীরতার অনুপাত। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সরল দোলকের প্রশ্নগুলা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলেন তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয় যদি নাও আসে, খনির গভীরতাটাও এটা একটু দেখা যায়। সো এটা আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিতেছি, এই প্রশ্নটা সেম প্রশ্নটা তুলবেন, জাস্ট এতটুকু মডিফিকেশন হবে, এইটুকু মডিফাই করে হচ্ছে একটু প্রশ্নটা তুলে নেন। এটিকে খনির গভীরে নিয়ে গেলে, প্রশ্নটার মডিফিকেশন জাস্ট এতটুকু হবে, এটিকে খনির গভীরে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধরে চলে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে খনির গভীরতা নির্ণয় করো। এখানে হচ্ছে এই পাহাড়ের উচ্চতার জায়গায় আপনি প্রশ্ন বসাবেন হচ্ছে খনির গভীরতা। ঠিক আছে, খনির গভীরতা নির্ণয় করো। ওকে, জাস্ট এতটুকু চেঞ্জ করে এইটা হচ্ছে একটু হোমওয়ার্ক করে ফেলাবেন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি পর্যায়বৃত্ত গতির লাস্ট টপিক যেটা ছিল, সেটা হচ্ছে যে এই সরল সন্ধিত স্পন্দনের মাধ্যমে দোলকের পর্যায়কাল বের করা। এন্ড দোলকের পর্যায়কাল রিলেটেড এই টাইপের প্রবলেম গুলাই নর্মালি পরীক্ষায় আসে। আশা করি এই জিনিসপত্র নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।